ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হলো মহাশূন্যের এমন কিছু জায়গা যেখানে মহাকর্ষ বল আশেপাশের সবকিছুকে টেনে তার ভেতরে নিয়ে যায়, এমনকি আলোকেও গিলে খায় এই ব্ল্যাক হোল। এজন্য একে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলে চিহ্নিত করা হয়, কারণ সেখানে সবকিছু একবার ঢোকে কিন্তু কখনোই বের হয় না, এমনকি আলোও নয়। ফলে ব্ল্যাক হোল চোখে দৃশ্যমান হয় না। সামান্য জায়গায় অনেক বেশি পদার্থ একত্রিত হয়ে ঘনীভূত হয় বলে এর বিরাট আকর্ষণ শক্তি রয়েছে। কোনো বিশাল দানবীয় বড় তারা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে নিচের কেন্দ্রে জড়ো হয়ে ব্ল্যাক হোলের উদ্ভব ঘটে। এ সময় সুপারনোভার সৃষ্টি হয়। সুপারনোভা হলো মহাশূন্যের নক্ষত্রের বিস্ফোরণ। নক্ষত্রের কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে। অবশ্য ব্ল্যাক হোল খুব ছোট। সূর্যের সমান বিশাল পদার্থের গঠিত ব্ল্যাক হোল মাত্র কয়েক মাইল চওড়া হতে পারে। এখন প্রশ্ন ওঠে, ব্ল্যাক হোল থেকে কোনো আলো বাইরে আসতে না পারায় একে যদি দেখাই না যায়, তাহলে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল কিভাবে দেখে? এদের দেখার জন্য অন্য উপায় আছে। আশেপাশে নক্ষত্রমণ্ডলী ও মহাজাগতিক গ্যাসীয় পদার্থের ওপর এর প্রবল মহাকর্ষ বলের ক্রিয়া প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অবস্থান সম্পর্কে জানতে পারেন। ব্ল্যাক হোল থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলো। এটাই চিরায়ত পদার্থবিদ্যার স্বীকার্য। তবে এই নীতিকে আর মানতে পারছেন না গবেষকরা, যাদের কাতারে প্রথম আছেন ব্রিটিশ পদার্থবিদ প্রফেসর স্টিফেন হকিং। বর্তমানে এই ব্ল্যাক হোল নিয়ে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার এই ব্রিফ এই বইয়ের বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, যা প্রমাণিত হলে যুগান্তকারী সৃষ্টি বলে প্রমাণিত হবে এই পৃথিবীতে। পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বর সম্পর্কে এ পর্যন্ত যা জানতে পেরেছেন তা সামান্যই। তবে অতি সম্প্রতি যতটা তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন তা যথার্থই অভাবনীয়, সাধারণ চিন্তার বাইরে। অতএব ব্ল্যাক হোল নিয়ে আমাদের ধারণা ভুল নয়, এর অস্তিত্ব আছে। ব্ল্যাক হোল কি পৃথিবীতে বিপর্যয় বা ধ্বংস সৃষ্টি করতে পারবে? ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার বানাতে পারে। আর পৃথিবীও কোনোদিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না, কারণ কোনো ব্ল্যাক হোলই কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। যদি একটি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল সূর্যের জায়গায় প্রতিস্থাপিত হয়, তবুও নয়। কোনো কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান হবে, যেমনটা আগে ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনো কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা যাচ্ছে। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এভাবে মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। একে নিয়ে চলছে বিজ্ঞানীদের নিরন্তর চর্চা। আলোকে গিলে খাওয়া এই মহাকাশীয় দানবকে নিয়ে তাই আজও কৌতূহলের শেষ নেই। ব্ল্যাক হোল ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণুর সমান হতে পারে। এই জাতীয় ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র, কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পর্বতের সমান। অন্য এক ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার বা নাক্ষত্রিক। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়ে 20 গুণ বেশি হতে পারে। খুব সম্ভবত অনেক অনেক বেশি ভরের নক্ষত্র রয়েছে পৃথিবীর ছায়াপথে। আর পৃথিবীর এই ছায়াপথকে বলা হয় মিল্কি ওয়ে। সবচেয়ে বৃহত্তম ব্ল্যাক হোলকে বলা হয় সুপার ম্যাসিভ। কৃষ্ণ বিবরকে ভাগ করা হয় তার মাঝে থাকা ভর, আধান, কৌণিক ভরবেগের উপর ভিত্তি করে। ভরের উপর ভিত্তি করে কৃষ্ণ বিবর 4 ধরনের হয়, যেমন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, মাইক্রো ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আবিষ্কারের ইতিহাস কিভাবে হলো? 1383 সালে ভূতত্ত্ববিদ জন লিকেল ডার্ক স্টার্স শিরোনামে একটি গবেষণা প্রকাশ করেন। তার আবিষ্কারের বিষয়বস্তু ছিল বিপুল পরিমাণ ভর বিশিষ্ট, যার মহাকর্ষীয় বলের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। এখান থেকে মূলত ব্ল্যাক হোলের ধারণা আসে এবং এটি নিয়ে গবেষণা ও অনুসন্ধান করা হয়। পরবর্তীতে অবশ্যই এটি বিজ্ঞান মহলে একটি অযৌক্তিক তত্ত্ব হিসেবে বেশ অবহেলার শিকার হয়। আলোর মতো কোনো কিছু বেরিয়ে আসতে পারবে না, এমন একটি তত্ত্ব বিজ্ঞানীদের কাছে বেশ অযৌক্তিক মনে হয়েছিল। তাই ধীরে ধীরে থেমে যায় ব্ল্যাক হোল নিয়ে গবেষণা। কিন্তু 1916 সালে প্রথম আলবার্ট আইনস্টাইন নিয়ে আসেন তার বিখ্যাত সাধারণ আপেক্ষিক তত্ত্ব। তার এই তত্ত্বটি কেবল স্থান, সময়, মধ্যাকর্ষণ এবং পদার্থের মধ্যকার সম্পর্কের বর্ণনাই দেয়নি, বরং এটি একটি বিশেষ ঘটনার তাত্ত্বিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছিল, যা আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। তার এই তত্ত্ব মহাকাশের দুটি বস্তুর আকর্ষণের জন্য দায়ী মহাকর্ষীয় বলের ধারণাকে পাল্টে দিয়েছিল। তার মতে একটি বস্তু মহাবিশ্বে একটি স্পেস টাইম বক্র করে রাখে। একটি বস্তু যত ভারী, তার স্পেস টাইম বক্রতা তত বেশি।
আর এই বক্রতার জন্য কোনো বস্তু তার আশেপাশের জন্য বস্তুকে নিজের দিকে টেনে নিয়ে আনবে। ব্যাপারটা এমন, যে বস্তুটি স্পেস টাইমকে বলে দেবে যে কতটুকু বাড়তে হবে, আবার স্পেস টাইম বক্রতা বস্তুটিকে বলে দেবে কিভাবে স্থানান্তরিত হতে হবে। তার এই অসাধারণ তত্ত্বের পর থেকে শুরু হয় ব্ল্যাক হোল নিয়ে পুনরায় মাতামাতি। সর্বপ্রথম কার্ল শোয়ারশিল্ড নামে এক জার্মান পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার অনুমানিকতার সঠিক সমাধান দিয়ে 1916 সালে ব্ল্যাক হোলের আধুনিক সংস্করণটি প্রস্তাব করেছিলেন। শোয়ারশিল্ড বুঝতে পেরেছিলেন যে যে কোনো ভরকে অসীম ক্ষুদ্র একটি বিন্দুতে সংকোচন সম্ভব, আর কোনো ভরকে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে সংকুচিত করা হয় তাহলে এটি তার চারপাশে স্পেস টাইমকে অনেক বেশি বাঁকিয়ে ফেলবে। যেহেতু সমস্ত ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত থাকবে, এর অভিকর্ষ বল হবে অত্যধিক এবং এই নির্দিষ্ট অঞ্চল থেকে কোনো কিছুই, এমনকি আলোর ফোটন কণাও বের হতে পারবে না। ভরটির চারিদিকে এই নির্দিষ্ট অঞ্চলকে বলা হয় শোয়ারশিল্ড ব্যাসার্ধ। ব্ল্যাক হোলের জন্ম কিভাবে হলো? কৃষ্ণগহ্বরের জন্ম ইতিহাস অনেকটা কবিতার মতো। একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি কৃষ্ণগহ্বর। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটি জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি নিঃশেষ হয়ে গেলে তার মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে। এভাবে একটি তারার মৃত্যু হয় আর জন্ম নেয় ব্ল্যাক হোল।